নারীর টানে ঘরে ফিরছে মানুষ, বাস ট্রেন লঞ্চে ভিড়। ঈদের ছুটিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। সমৃদ্ধ এশিয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ জরুরি। চীনে বোয়াও সম্মেলনে প্রধান উপদেষ্টা টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরির তাগিদ। 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ায় লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। চাংখারপুলে হত্যার প্রতিবেদন জমা। এবং পবিত্র লাইলাতুল কদর আজ মুসলমানদের জন্য মহিমান্বিত রজনী। ইবাদত বন্দেগীতে রাত পার করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ বেড়েছে রেল ও সড়ক পথে। তবে উপচে পড়া ভিড় না থাকায় এবার বেশ স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়েছে ট্রেন। শিডিউলের ক্ষেত্রে একই চিত্র বাস টার্মিনালগুলোতেও, যদিও বাসে অল্প বিস্তর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সুরাইয়া মুনির প্রতিবেদন। ঈদের বাকি হাতে গোনা 2-3 দিন। ইতিমধ্যে শেকড়ে টানে ছুটেছেন মানুষ, তবে উপচে পড়া ভিড় এখনো দেখা যায়নি। ঈদ যাত্রায় চতুর্থ দিনেও ট্রেন যাত্রায় স্বাচ্ছন্দ্য। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে প্রতিটি ট্রেন ছাড়ছে নির্ধারিত সময়ে। ঝামেলাবিহীন যাত্রায় খুশি যাত্রীরা। এবছর কোনো সমস্যা ফিল করছে না। ব্যবস্থাপনা মোটামুটি ভালোই। আমি নানাবাড়ি যাচ্ছি, অনেক ভালো লাগছে। র্যাব আছে, সেনাবাহিনী টহল দিতেছে, অনেক সুন্দর, ভালো আছে। সরকারি ছুটি শুরু শুক্রবার থেকে। সেদিন থেকে চাপ আরও বাড়বে। সেই ভিড় সামলানোর ক্ষেত্রেও প্রস্তুতি আছে রেল কর্তৃপক্ষের। যথেষ্ট চেকিং হচ্ছে, যেহেতু বিনা টিকিটে যেতে পারতেছে না, সেহেতু যারা ট্রেনে যাচ্ছে, যাত্রীরা যাচ্ছে, খুব রিল্যাক্সে যাচ্ছে তারা। শিডিউল জটিলতা না থাকলেও টিকিট কালোবাজারি নিয়ে অভিযোগ করেন যাত্রীরা। টিকিট কালোবাজারি অনেক অংশে কমে গেছে, তবে শতভাগ কমে নেই। অনেক ভোগান্তি, মানে টিকিট কাটার সময়। ট্রেনের মতো বাস যাত্রায়ও নেই ভোগান্তি। মহাখালী ও গাবতলী টার্মিনাল থেকে ঘড়ির কাঁটা ধরেই ছেড়ে গেছে পরিবহন। ঈদ মৌসুম ছাড়া যে ভাড়াটা ছিল নরমালি, সেই ভাড়াটা এখন তারা নিচ্ছে, কোনো বাড়তি ভাড়া নিচ্ছে না। এরকম কোনো চাপ নাই, হয়তো আগামীকালকে থেকে যাত্রীর চাপ হইতে পারে। যদিও কাউন্টার সংশ্লিষ্টরা জানান টিকিট বিক্রি হচ্ছে নির্ধারিত দামেই। যাত্রী নাই টার্মিনালে, সেইখানে 1000 টাকার বেশি গাড়ি ফুল করতে পারছি না। কর্তৃপক্ষ নির্দেশ যেভাবে দেওয়ার অতটুকু আমরা পালন করতেছি এবং সুস্থ সুশৃঙ্খলভাবে যাত্রীরা যাচ্ছে। এদিকে গাবতলী বাস স্ট্যান্ড পরিদর্শন শেষে র্যাব 4 সিইও লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম জানান, ঈদে ঘরমুখ মানুষের ঘরে ফেরা নিশ্চিতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন অজ্ঞান পার্টি, মলম পার্টি বা ছিনতাইকারী গ্রুপকে যেন সক্রিয় হতে না পারে, তার জন্য আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নিয়োজিত রয়েছে। আর ফাইনালি যদি কোথাও কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকছে, আমরা যেন তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে হাজির হতে পারি। যে কোনো অভিযোগ খতিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। যদি অতিরিক্ত ভাড়া কেউ আদায় করে, সেক্ষেত্রে অভিযোগ দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে 6 লেনের কাজ চলমান থাকায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর অংশে দিনের বেলা দীর্ঘ যানজট তৈরি হয়। জানবো সেখানকার বর্তমান পরিস্থিতি। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর অংশের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? যান চলাচল এখন কি স্বাভাবিক হয়েছে কিনা? আপনি যেমনটি বলেছেন, আমি ঢাকা সিলেট মহাসড়ক ইটাখোলা দাঁড়িয়ে আছি। ঢাকা সিলেট মহাসড়ক হ্যাঁ ঠিক নাই। মহাসড়কে আপনার এই ঢাকা সিলেট মহাসড়কে 52 কিলোমিটার অংশ নরসিংদীর অংশ রয়েছে। এই সড়কটি অত্যন্ত ব্যস্ততম সড়ক। এই সড়কটি দিয়ে সিলেট, ভৈরব, কিশোরগঞ্জ গুরুত্বপূর্ণ জেলার লোক প্রতিনিয়ত যাতায়াত করে। এই সড়কে 6 লেনের কাজ চলমান। কোথাও দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
ঈদে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। তবে এ সময় দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানালেন, ঈদের ছুটিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শামীউজ্জামান চৌধুরী। পবিত্র ঈদ উল ফিতর ঘিরে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা। এতে ফাঁকা হতে যাচ্ছে মহানগরী ঢাকা। বিগত সময়ে সড়ক দুর্ঘটনা, চুরি, ছিনতাই সহ নানা অপরাধ এই আনন্দ আয়োজনে ব্যাঘাত ঘটিয়েছে। এবার তাই ঈদ আনন্দকে ফলপ্রসূ করে তুলতে দফায় দফায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এরই ধারাবাহিকতায় শেষ দিবসেও ঈদকে প্রাধান্য দিয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব জানান, ঈদের ছুটি ঘিরে রাজধানী সহ সারা দেশে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং সেখানে স্থানীয় যে বাস মালিক সমিতি, পরিবহন সমিতি, তাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা যে এই সমস্ত টার্মিনালগুলো দিয়ে যাবেন তারা, সেগুলোরও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে, আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি। আর ঈদের এই লম্বা ছুটিতে অর্থনীতিতে কোনো স্থবিরতা সৃষ্টি হবে না বলে জানালেন অর্থ উপদেষ্টা। না না না, না না, আমরা তো আজকেও তো চাল আনতে বলছি, এটা আনতে বলছি, কারণ আমরা তো এদিকে খুব সজাগ। আর অলরেডি তো আমরা 1 লক্ষ আলাদা টিসিবির মাধ্যমে আমরা ইস্যু করছি। বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 মেট্রিক টন বাসমতি চাল সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে 70,000 মেট্রিক টন সার ও এলএনজি কেনার সিদ্ধান্ত হয়। আমরা 11টা ক্রয় প্রস্তাব অনুমোদন করেছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ জামাত ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ মাঠে। প্রথমবারের মতো ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাওয়া পুরনো বাণিজ্য মেলা মাঠের প্রস্তুতিও শেষ পর্যায়ে। এ মাঠে জামাত শেষে আনন্দ মিছিল হবে, যা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হবে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ আনন্দ আয়োজন নিয়ে উচ্ছ্বসিত নগরবাসী। উষা ফেরদৌসের প্রতিবেদন। 1700 শতকের দিকে শিল্পী তুলিতে জল রঙে আঁকা ছবিতে মুঘল আমলের শেষ দিকে ঈদ মিছিলের বর্ণনা পাওয়া যায়। ছবিতে বোঝা যায় তখনও ঢাকাবাসী জাঁকজমকপূর্ণভাবে ঈদ উদযাপন করত। তবে এর সবই ছিল মুঘল বাদশাহ, সুবেদার ও বিত্তবানদের জন্য। মুঘল আমলে এটি দরবারি আনন্দ হিসেবেই সীমাবদ্ধ ছিল, পরে তা গণমানুষের মিছিলে রূপ নেয়। দীর্ঘকাল পর আবারও সে আনন্দে সামিল হতে যাচ্ছে রাজধানীবাসী। পুরনো বাণিজ্য মেলা মাঠের ঈদ জামাত শেষে ঈদ আনন্দ মিছিল শুরু হবে। এটি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হবে। এতে উচ্ছ্বসিত নগরবাসী। বিষয়টা আর কি অনেক ভালো লাগবে ঈদ উদযাপন হিসাবে। নতুন একেবারে, এর আগে হয়নি কখনো, এই প্রথম হবে। আশা করি সবারই ভালো লাগবে। আমরাও কখনো দেখিনি এটা যে একটা আনন্দ মিছিল হবে ঈদের পর। যারা ঢাকা শহরে বসবাস করে তারা একটু উন্মুক্ত পায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এই ঈদ জামাত। এর সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানালেন আয়োজক কমিটির সদস্যরা। প্রায় 6000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। আর প্যান্ডেলের বাইরেও আমরা ব্যবস্থা রাখছি, একসাথে 10 থেকে 12,000 লোকে নামাজ পড়তে পারবে। মাঠের পশ্চিম পাশটা আমরা ব্লক রাখবো টোটালি, বিএফিদের জন্য হয়তো বা কিছু খোলা থাকবে। আর পূর্ব পাশটা হচ্ছে আমরা কৃষি ইউনিভার্সিটি এবং হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়, চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, এখানে হচ্ছে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা। এদিকে ঈদ জামাতের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দানও। প্রতিবারের মতো এবারও এখানে অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এরই মধ্যে শেষ হয়েছে সাজসজ্জার কাজ, এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা পর্ব। নিরাপত্তা নিশ্চিতে থাকছে প্রায় 150 ক্লোজ সার্কিট ক্যামেরা। ইতিমধ্যে আমাদের 80% কাজ শেষ হয়ে গিয়েছে, প্যানেলিং এর কাজ শেষ, গেটের কাজ চলমান। 4 রাতের মধ্যেই গেটের কাজ শেষ হয়ে যাবে। আজকের মধ্যে আমরা আমাদের গ্রাউন্ডে কার্পেটিং এর কাজ শেষ করে ফেলবো। চাঁদ দেখা সাপেক্ষে আমরা সাদা চাদর বিছিয়ে দিব। জাতীয় ঈদগাহে এক জামাতে অন্তত 1 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।
উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য পরস্পরের সঙ্গে জড়িত। আর্থিক সহযোগিতার বিষয়ে এ অঞ্চলের জন্য একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরির তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও সম্মেলনে দেয়া ভাষণে রোহিঙ্গা সংকট সমাধানে এশীয় নেতাদের সহায়তা চান তিনি। পাশাপাশি সব ক্ষেত্রে এশিয়াকে সমৃদ্ধ করতে 4 প্রস্তাব উত্থাপন করেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। ক্ষমতার পালাবদল সহ নানান কারণে বৈশ্বিক শাসন ব্যবস্থা ক্রমশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। বাড়ছে ভূ রাজনৈতিক উত্তেজনা ও জলবায়ু পরিবর্তনের প্রবণতা। ঋণের বোঝা টেকসই না হয়, মানবিক সংকট এবং উন্নয়ন সহযোগীদের কাছে রাজনৈতিক ইচ্ছাশক্তি দুর্বল হয়ে পড়ায় বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ, উত্তেজনা। এমন পরিস্থিতিতে চলমান বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলন, যেখানে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এশিয়াকে এগিয়ে নিতে 1 দশক আগে নেওয়া পরিকল্পনা এখন অপ্রাসঙ্গিক। তাই আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা নিশ্চিতে মান্দাতা আমলের নীতি থেকে সরে আসার পরামর্শ দেন বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে ঝুঁকি মোকাবেলায় অনুদান ভিত্তিক বরাদ্দ চান তিনি। জলবায়ু সংকট মানবতার জন্য অস্তিত্বগত হুমকি হয়ে দাঁড়িয়েছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু দুর্যোগ সম্পর্কিত অর্থনৈতিক ক্ষতি 65 বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলি উৎপাদনশীল খাতে বিনিয়োগ সীমিত করায় দেশীয় সম্পদ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এমন পরিস্থিতিতে অনুদান ভিত্তিক জলবায়ু অর্থায়ন প্রয়োজন, যার অভিযোজন এবং প্রশমনের মধ্যে ন্যায়সঙ্গত বণ্টন থাকবে। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ চলমান। এটি সম্পন্ন হলে মানুষের মৌলিক পরিবর্তন ঘটবে বলেও জানান প্রফেসর ইউনূস। ছাত্র জনতা বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্নির্ধারণ প্রত্যাশা করে। মানুষের আস্থা ফেরাতে আমরা গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছি। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সংস্কারের জন্য স্বাধীন কমিশন চালু করা হয়েছে। এই সংস্কারগুলি বাস্তবায়িত হলে আমাদের জাতির মৌলিক রূপান্তর ঘটবে। রোহিঙ্গা সংকট ক্রমেই বাড়ছে। তাদের নিজ দেশে ফিরে যেতে এশিয়ার নেতাদের সহযোগিতাও চান তিনি। 7 বছরেরও বেশি সময় মিয়ানমারের বাস্তুচ্যুত 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত। আমরা উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত খরচ বহন করে চলেছি। জাতিসংঘের মহাসচিব সম্প্রতি সংহতি প্রকাশ করে শিবির পরিদর্শন করেছেন। রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য এশীয় নেতাদের এক হতে হবে। গুরুত্বপূর্ণ এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক মহাসচিব এবং বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি মুন, মহাসচিব ঝাংজু, চীনের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং সহ এশিয়ার রাষ্ট্রনেতারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় 28 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আশুলিয়ার ঘটনা তদন্তের একটি ড্রাফট আগেই পাওয়া গেছে। এছাড়া চাংখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। এই প্রতিবেদন প্রস্তুত করে ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল, সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে। আসলে সেটারও ফরমাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এদিকে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। তবে এরই মধ্যে প্রসিকিউশনের কাছে লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তদন্ত সংস্থা। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে। ফরমাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, গ্রেফতারি পরোয়ানা জারির পর তথ্য ফাঁস হওয়ার কারণে অনেক আসামি পালিয়ে যাচ্ছেন। তথ্য ফাঁসের সঙ্গে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে
আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যে আজ পালন করা হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত, কারণ পবিত্র আল কোরআন নাজিল হয় এই রাতে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন। সারা রাত তারা মসজিদে অবস্থান করবেন। মাহি রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার জোর তাগিদ এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলাদা বাণীতে দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বায়তুল মোকাররমে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক মারুফ। তার কাছ থেকে জানবো পবিত্র লাইলাতুল কদর পালনের খবর। মারুফ, পবিত্র লাইলাতুল কদরে বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি কেমন দেখছেন? তাসনুবা, আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। আপনি জেনে থাকবেন যে পবিত্র রমজান মাস মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আল্লাহ তাআলা এই রমজানকে ফরজ করে দিয়েছেন মুসলমানদের উপর। একই সঙ্গে এই মাসে পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে অন্ধকারকে দূর করে আলোর বার্তা নিয়ে। এই মাসে শেষ 10 দিনকে আরও বেশি গুরুত্বপূর্ণ ধরা হয়, বেজোর রাতগুলোকে, কারণ এই সময়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেজোর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর বা বিশেষ রজনী অন্বেষণ করার কথা বলেছেন। আর সেই উদ্দেশ্যেই বিশ্বের বিভিন্ন অঞ্চল সহ বাংলাদেশের সবগুলো মসজিদে এবং বাসাবাড়িতে সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত সহ যাবতীয় নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানি এবং আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ পুণ্য লাভ করার জন্য সবাই ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছে। বায়তুল মোকাররমে ইবাদত বন্দেগী করছেন এমন একজন মুসল্লির সঙ্গে আমরা একটু কথা বলবো, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। এই যে লাইলাতুল কদর বিশেষ রমজানের শেষ বিজোর রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাম খুঁজতে বলেছেন, আপনি কি মনে করছেন লাইলাতুল কদর আজকে 27 তারিখে হতে পারে কিনা, 27 রমজান, বা কি লাইলাতুল বরতের মহত্ব সম্পর্কে কি কিছু একটা বলেন? আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে, ভাষ্য অনুপাতে আমরা যা দেখতে পাই সেটা হলো রমজানের শেষ দশকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। তন্মধ্যে বিভিন্ন হাদিসে বেজোর রাত্রগুলোতে হওয়ার সম্ভাবনা। তন্মধ্যে কিছু রিওয়ায়াত পাওয়া যায় যেখানে 27 রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। কুরআনে কারীমে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজারো মাসের চাইতে উত্তম। হযরত মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে, হে আল্লাহর নবী, আমরা যদি লাইলাতুল কদর পাই তাহলে কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী, একটা দোয়া শিক্ষা দিয়েছেন এই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আল্লাহ, ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকেই ভালোবাসো, ফাফু আন্নী, আমাদেরকে ক্ষমা করে দাও। যেমনটা শুনছিলেন যে এই মাসে যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার মাসের চেয়ে উত্তম এই রজনীর ইবাদত, যে কারণে আল্লাহর ক্ষমা প্রাপ্তির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হচ্ছে এই রাত। তবে সেই রাতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বেজোর 10 দিন বললেও ফুকাহা একরাম অনেকেই ঐক্যমত পোষণ করেছেন রমজানের শেষ দিকের 27 তারিখ রাতকে। তবে বেজোর রাতগুলোর মধ্যেই সেই লাইলাতুল কদর অন্বেষণ করা উত্তম। সব মিলিয়ে লাইলাতুল কদরের সর্বশেষ এবং এখানে ইবাদত বন্দেগী সর্বশেষ পরিস্থিতি আমার কাছে ছিল এই পর্যন্ত। মারুফ, আপনাকে ধন্যবাদ। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায়ে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গ্যাজেট বাতিল করা হয়। ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়। রায় ঘোষণার পর ন্যায় বিচার পেয়েছেন বলে জানান ইশরাক হোসেন।
আমার যে ভোট হয়েছিল, আমি যে সংখ্যক ভোট পেয়েছিলাম সেটির থেকে বেশি ভোট দেখানোর জন্য দিনব্যাপী তারা কারচুপি করে। তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণাদি দিয়ে, যেটি ইতিমধ্যে আমাদের আইনজীবী যারা রয়েছেন তারা আপনাদের কাছে ক্লিয়ার করেছেন। তো আমি যেটা বলতে চাই যে সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সরকারি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি টাকার বেশি সম্পদের মালিকানা অর্জন, দখলে রাখা এবং আমেরিকা বাড়ি ক্রয় সুনির্দিষ্ট অভিযোগে খোকনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এছাড়া তার স্ত্রী রেজওয়ানা নূরের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। এদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নিউ ইয়র্কে ৬৩ কোটি টাকা মূল্যের ১৪টি অ্যাপার্টমেন্ট সহ মোট ৬৭ কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে দুদক। দেশের বাইরের খবর, দক্ষিণ কোরিয়ায় একাধিক দাবানলে প্রাণহানির সংখ্যা ২৬ জনে উন্নীত হয়েছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় হামাস মুখপাত্র সহ আরও ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে আমদানিকৃত গাড়ি ও যন্ত্রাংশে ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি দক্ষিণ কোরিয়া। শুক্রবার শুরু হওয়া দাবানলে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ২৬ জন। বাস্তুচ্যুত হয়েছেন ২৩,০০০-এরও বেশি মানুষ। আগুনে পুড়ে গেছে প্রায় ১৭,০০০ হেক্টর বনাঞ্চল ও ১,৩০০ বছরের পুরনো উইনসিয়ং শহরের গামসা মন্দির। দমকল বাহিনীর পাশাপাশি ৫,০০০ সামরিক সদস্য ও কয়েক হাজার স্বেচ্ছাসেবী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তীব্র বাতাসের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। প্রায় ২৮,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার রাতে জাবালিয়া, রাফা সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে হামলা চালানো হয়। এতে ৫০,২০০-তে উন্নীত হয়েছে প্রাণহানি। জাতিসংঘের তথ্য মতে উপত্যকাটিতে এক সপ্তাহে ১,৪২,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্য এক হামলায় হামাসের মুখপাত্র আবদেল লাতিফ আল কনুয়া নিহত হয়েছেন। মেয়র একরেমের মুক্তি দাবিতে তুরস্কে টানা ৭ম দিনের মতো বিক্ষোভ চলছে। এ পর্যন্ত শিক্ষার্থী, সাংবাদিক ও আইনজীবী সহ প্রায় ১৫০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্নীতির অভিযোগে গত বুধবার ইস্তানবুলের মেয়র একরেম ইমোমোগলুকে গ্রেপ্তারের পর শুরু হয় আন্দোলন। আমদানিকৃত গাড়ি ও যন্ত্রাংশে ২৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন তিনি। ২রা এপ্রিল থেকে কার্যকর হবে সিদ্ধান্ত। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর, ফুটবল। বাংলাদেশের জার্সিতে খেলার পর এবার ক্লাব ফুটবল খেলতে বাংলাদেশ ছাড়লেন হামজা চৌধুরী। বৃহস্পতিবার ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের BG207 ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। গত ২৫ মার্চ শিলংয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার। যদিও সে ম্যাচ গোলশূন্য ড্র হয়। এরপর বুধবার বিকেলে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় আসেন হামজা। ইংল্যান্ডে যাবার আগে জুনে বাংলাদেশে আসার কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানান এই মিডফিল্ডার। ক্রিকেট। পাকিস্তান সুপার লিগের ১০ম আসরে খেলার অনুমতিপত্র পেয়েছেন ৩ বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ হাসান। তবে লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পেলেও পেসার নাহিদ টুর্নামেন্টের শুরুতে অংশ নিতে পারছেন না। আগামী ১১ এপ্রিল থেকে পর্দা উঠতে যাচ্ছে PSL এর ১০ম আসরের। লিটন করাচি কিংস, রিশাদ লাহোর কালান্দার্স এবং নাহিদ পেশোয়ার জালমির হয়ে খেলবেন। আগামী ১৮ই মে পর্দা নামবে PSL এর। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারীর টানে ঘরে ফিরছে মানুষ, বাস, ট্রেন, লঞ্চে ভিড়। ঈদের ছুটিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। সমৃদ্ধ এশিয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ জরুরি, চীনে বোয়াও সম্মেলনে প্রধান উপদেষ্টা। টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরির তাগিদ। ২৮ এপ্রিলের মধ্যে আশুলিয়ায় লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। চাংখারপুলে হত্যার প্রতিবেদন জমা। এবং পবিত্র লাইলাতুল কদর আজ মুসলমানদের জন্য মহিমান্বিত রজনী। ইবাদত বন্দেগীতে রাত পার করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।